17 নম্বর অঙ্কটা আমাদের নর্মাল নিয়মের অঙ্ক। ক্যাশ সেল জার্নাল এবং ক্যাশ রিসিভ জার্নাল দুইটা জার্নাল করতে বলছে। তো জাহান পুস্তক কোম্পানি হ্যাড দ্য ফলোইং ট্রানজ্যাকশন রিলেটেড টু সেলস অ্যান্ড ক্যাশ রিসিভ। বিক্রয় এবং আমাদের ক্যাশ রিসিভের কিছু এন্ট্রি দেওয়া আছে। প্রথমে কি করছে, সে নগদ টাকায় পণ্য বিক্রি করছে 1,07,000 টাকা। যেহেতু নগদ টাকায় পণ্য বিক্রি করছে, তাহলে আমরা যে কি করবো, এটা ক্যাশ রিসিভ জার্নালে বসাবো 1 তারিখ দিয়ে। ঠিক আছে। তারপরে 3 তারিখ বলছে গুডস সোল্ড অন ক্রেডিট, বাকিতে পণ্য বিক্রি করা হয়েছে কত টাকা, 30,000 টাকা। বিক্রয় যাবে দেয়, আমরা শুধুমাত্র বাকিতে পণ্য বিক্রয় করলে সেগুলো নিব। তাহলে এই 3 তারিখটা আমরা সেলস জার্নালে নিব। ঠিক আছে। কি নাম হবে, কি জার্নাল হবে, কি অ্যাকাউন্টস রিসিভেবল অর্থাৎ জয় ডেবিট হবে, আর বিক্রি করছে এর জন্য বিক্রয় ক্রেডিট হবে। দেখো 3 তারিখ আমাদের সলিউশনটার দিকে খেয়াল করে নিচ্ছে। এপ্রিল মাসের 3 তারিখে জয়ের থেকে টাকা জয়ের কাছে পণ্য বিক্রি করা হয়েছে। ঠিক আছে। তো আমরা কি লিখবো, অ্যাকাউন্ট রিসিভেবল অর্থাৎ জয় ডেবিট আর সেলস ক্রেডিট। ঠিক আছে। তো আমরা এখানে টাকার অ্যামাউন্টটা লিখে দিচ্ছি, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। এটা হলো 3 তারিখ। 4 তারিখেও আমরা কি করছি, পণ্য বিক্রি করছি বাকিতে, যে অন ক্রেডিট বলা আছে। হ্যাঁ, কার কাছে বিক্রি করছি, জোয়েনার কাছে আমরা পণ্য বিক্রি করছি। এটা জোয়েনা ডেবিট, আর কি হবে, সেলস ক্রেডিট হবে। কত টাকা, 2500 টাকা। তার মানে জোয়েনা 102 নাম্বার ইনভয়েস নাম্বার ছিল 2,500 টাকা পণ্য বিক্রি করছি। এখানে আমরা ইন্ডিকেট করতেছি কি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। তারপরে আসি 6 তারিখ। 6 তারিখ টাকা পাইছি, কার কাছ থেকে পাইছি, রিসিভ ফ্রম জয়ের কাছ থেকে পাইছি কত টাকা, 28,500 টাকা, এবং ডিসকাউন্ট দেওয়া হয়েছে কত, 1,500 টাকা। ঠিক আছে। এটাও আমরা কোথায় বসাবো, যেহেতু ক্যাশ টাকা পাইছি তার মানে ক্যাশ রিসিভ জার্নালে বসাবো। ক্যাশের ঘরে টাকা বসবে 28,500, আর ডিসকাউন্টের ঘরে 1,500 বসবে। আর টোটাল কত, টোটাল হলো 30,000 টাকা। এই 30,000 টাকা বসবে যার কাছ থেকে আমরা পাওয়ার কথা ছিল তার ঘরে, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে। ঠিক আছে। তাহলে আমরা ক্যাশ রিসিভ জার্নালে দুইটা এন্ট্রি পেয়েছি, 1 তারিখে আর হলো 6 তারিখে। এই দুইটা আমরা আগে একটু দেখে আসি বসাইছি কিনা। এই হলো ক্যাশ রিসিভ জার্নাল। পিরিয়ডিক্যাল হবে, এটা পারপিচুয়াল হবে না, কারণ আমাদের অন্তত সেলসের সাথে কস্ট মূল্য নাই অথবা পারপিচুয়াল বলে নাই। হ্যাঁ, এই জন্য এটা পিরিয়ডিক্যাল সিস্টেমে হবে। পিরিয়ডিক্যাল সিস্টেমে টাকার ঘর হয় 5টা, ডেবিট পাশে 2টা, ক্রেডিট পাশে 3টা হয়। ঠিক আছে। ডেবিট পাশে 2টা, ক্রেডিট পাশে 3টা হয়। তো আমাদের ওই যে 1 তারিখে কি করছিলাম, পণ্য বিক্রি করছিলাম নগদে, ক্যাশের ঘরে বসাইছি আমরা, সেলসের ঘরে টাকা বসাই। ঠিক আছে। 6 তারিখে আমি জয়ের কাছ থেকে টাকা পাইছি কত টাকা, 28,500, ডিসকাউন্ট ছিল 1,500, অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে টোটাল 30,000 টাকা পড়ছে। এরপরে আসি আমরা 7 তারিখ। 7 তারিখে আবার কি করছে, পণ্য বিক্রি করছে। হ্যাঁ, কত, 1,07,750। তাহলে ক্যাশের ঘরে বসাবো, জার্নাল কি, ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, ক্যাশের ঘরে টাকা বলবে, সেলসের ঘরে টাকা বলবে। এই 7 তারিখ ক্যাশের ঘরে টাকা পড়ছে, সেলসের ঘরে টাকা পড়ছে। ঠিক আছে। এরপর আছে 10 তারিখ। 10 তারিখটা আসবে না, কেন আসবে না, ল্যান্ড সোল্ড, ভূমি বিক্রি করা হয়েছে তো লীলা কোম্পানি, লীলার কোম্পানির কাছ থেকে কত টাকার, 60,000 টাকার ল্যান্ড বিক্রি করা হয়েছে। তো এটা কি আমাদের সম্পদ বিক্রি করছে, এখানে কিন্তু পণ্য বিক্রি করি নাই। ঠিক আছে। এবং এটা বাকিতে নগদের কথা উল্লেখ নেই। বাকি কিভাবে বুঝলাম, কারণ এখানে নগদের কথা বলে না, কোম্পানির নাম দেওয়া, অর্থাৎ এটা আমাকে বাকিরই ধরে নিতে হবে। তাহলে এইটা আমাদের আসতেছে না, সেল জার্নালও আসবে না, ক্যাশ রিসিভ জার্নালও আসবে না, কারণ আমরা টাকা পাইনি না পণ্য বিক্রি, ল্যান্ডটা বিক্রি করে। কারণ এখানে লীলা কোম্পানি লেখা, অর্থাৎ বাকিতে ইন্ডিকেট করতেছে। গুডস সোল্ড অন ক্রেডিট, বাকিতে পণ্য বিক্রি কার কাছে, মোহার ব্রাদার্স এর কাছে। তাহলে আমরা কি করব, আমরা এটা যেহেতু বাকিতে পণ্য বিক্রি করছে, আমরা সেল জার্নালে বসাবো। ঠিক আছে। এই যে দেখো সেল জার্নাল 12 তারিখ না, যে দেখো 12 তারিখ মোহা ব্রাদার্স 103 নাম্বার ইনভয়েস ছিল, 13,000 টাকা বিক্রি করা হয়েছে। ঠিক আছে। তারপরে আমরা দেখবো ক্যাশ সেলস, অর্থাৎ নগদে বিক্রয়, ক্যাশ ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, সেলস ক্যাশ জার্নালে যাবে, ক্যাশ রিসিভ জার্নালে। ক্যাশ রিসিভ ফ্রম জোয়েনার কাছ থেকে 1,000 টাকা পাইছি, এটাও ক্যাশ রিসিভ জার্নালে যাবে। জার্নাল কি হবে, যেহেতু টাকা নগদ পাইছে, ক্যাশ ডেবিট, কার কাছ থেকে পাইছে, অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে টাকা পাইছে, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 1,000 টাকা। 19 তারিখে দেখো, আমরা 19 তারিখের দিকে তাকাই, জোয়েনা 1,000 টাকা ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 1,000 টাকা। এরপরে
পরবর্তী যে 19 সেটা কি পণ্য বিক্রি করছি কার কাছে, জয়নার কাছে 1000 টাকা। ঠিক আছে, তো এই যে 19 তারিখ জয়না 104 নাম্বার ইনভয়েস। হ্যাঁ, এই যে এখানে ইনভয়েস নাম্বার দেওয়া আছে, এই যে 104 নাম্বার ক্যাশে কি বলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট হবে, কারণ কি বাকি যে পণ্য আমরা বিক্রি করছি। ঠিক আছে, এরপরে 20 তারিখ, 20 তারিখ কি করছি আমরা ক্যাশ রিসিভ করছি। হ্যাঁ, কার কাছ থেকে রিসিভ করছি, মহুয়া ব্রাদার্সের কাছ থেকে। তাহলে ক্যাশ ডেবিট হবে, যেহেতু টাকা রিসিভ করছি। কত টাকা রিসিভ করছি, 12,750 টাকা। যদি ক্যাশ রিসিভ করতে ক্যাশ রিসিভ জার্নালে যাবে, 12,350 ক্যাশে বসবে, ডিসকাউন্টে বসবে 650, বাকি যে 13,000 দুটো মিলে হলো 13,000 টাকা। এই 13,000 টাকা বসতেছে তারপরে আমাদের মহুয়া ব্রাদার্স অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে টাকাটা বসতেছে। দেখো এই যে 20 তারিখ, 20 তারিখ মহুয়া ব্রাদার্স 12,350, 650 ডিসকাউন্ট, টোটাল 13,000 কার কাছ থেকে আমি পাইছি, মহুয়া ব্রাদার্স এর কাছ থেকে। এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল কি হইতেছে, ক্রেডিট হইতেছে। ঠিক আছে, এরপর আসি 25 তারিখ, 25 তারিখ নগদে বিক্রি 11,500। ঠিক আছে, 25 তারিখ আমরা নগদে বিক্রি যেহেতু ক্যাশ রিসিভ জার্নাল যাবে 25 তারিখ। এই যে 25 তারিখ জার্নাল কি, যেহেতু নগদে বিক্রি করছি, ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। ক্যাশের ঘরে 11,500 বসেছে, সেলসের ঘরে 11,500 বসেছে। ঠিক আছে, যেগুলো নাম থাকে অর্থাৎ যে ঘরে যেমন ক্যাশ, সেলস ডিসকাউন্ট, সেলস, এগুলো এখানে আমাদের লিখতে হয় না, এখানে খালি রাখলে সমস্যা নেই। ঠিক আছে, এই জন্য দেখো দেখো 1 তারিখ, 7 তারিখ, 14 তারিখ, 25 তারিখ এগুলো বিক্রি হয়েছিল, নগদে বিক্রি হয়েছিল, এই জন্য আমাদের নামটা লিখে কারণ বিক্রয় করতে আসে না। তারপরে আমরা কত ছিলাম, 26, ক্যাশ রিসিভ ফ্রম সেলস অফ স্ক্র্যাপ টাকা 2000। ঠিক আছে, তো সেলস অফ স্ক্র্যাপ বলতে আমরা একটা সম্পদ যখন এটা পুনরায় ব্যবহারের পর বাজারে বিক্রি করতে গিয়ে কত টাকা পাইছে, 2,000 টাকা। তো এই 2,000 টাকা কি পাইছে, ক্যাশ পাইছে। তার মানে কোন জার্নাল যাবে, ক্যাশ রিসিভ জার্নালে যাবে। জার্নাল কি হবে, ক্যাশ রিসিভ ডেবিট সেলস অফ স্ক্র্যাপ ক্রেডিট। ঠিক আছে, তো এখানে এই যে দেখো ক্যাশ রিসিভ জার্নালে সেলস অফ স্ক্র্যাপ ক্রেডিট দেখি, ক্রেডিটের ঘরে সেলস অফ স্ক্র্যাপ ক্রেডিট দিছি। আর আমাদের জার্নাল কি করছি, ক্যাশ ডেবিট সেলস এন্ড সেলস অফ স্ক্র্যাপ ক্রেডিট অর্থাৎ আদার্সের ঘরে টাকা বসবে। ঠিক আছে, এই ছিল আমাদের 26 নাম্বার এন্ট্রি। 30 নাম্বার এন্ট্রি বলছে গুডস সোল্ড অন ক্রেডিট, নীলিমার কাছে পণ্য বিক্রি করছে 55,000 টাকা। তাহলে যেহেতু পণ্য বিক্রি করছি এবং অন অ্যাকাউন্ট বাকিতে বলা, তাহলে কোন জার্নালে যাবে, সেলস জার্নালে। সেলস জার্নালে জার্নালটা কি হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। কত টাকা, এই যে 55,000 টাকা। হ্যাঁ, নামটা কি হবে, নিনা। হ্যাঁ, নিনা। আমাদের কত ইনভয়েস নাম্বার দেওয়া আছে, 105, 105 ইনভয়েস নাম্বার লিখছি আমরা। 55,000 টাকা, মোট হলো 1,500 টাকা হলো সেলস জার্নালের ব্যালেন্স, আর ক্যাশ রিসিভ জার্নালের ব্যালেন্স 3,38,750। ঠিক আছে, এটা ছিল আমাদের 17 নাম্বার অঙ্ক। এবার 18 নাম্বার অঙ্ক যাবো আমরা। এগুলো অলরেডি আমরা সব জার্নাল করে ফেলছি সিঙ্গেল সিঙ্গেল। এখন আমরা যেগুলো করতেছি সব এখানে একসাথে, অর্থাৎ 2-3টা জার্নাল একসাথে চাইতেছি। এই অঙ্কটার মধ্যে দেখো একদম শেষের দিকে যদি আমরা তাকাই, সেলস জার্নাল, ক্যাশ রিসিভ জার্নাল দুইটা চাইছে। এটাতেও সেলস জার্নাল এবং ক্যাশ রিসিভ জার্নাল 2007 সালে আসছিল। তো আমরা দেখি কোনো নতুন কিছু পাই কিনা এই অঙ্কের মধ্যে, মনে হয় না নতুন কিছু আছে। বলছে সোল্ড মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট রহিম, রহিমের কাছে 7,000 টাকায় বিক্রি করছে, ইনভয়েস নাম্বার 101। ঠিক আছে, তাহলে এটা কোথায় যাবে, সেলস জার্নালে। কিভাবে বুঝলাম, কারণ বিক্রি করছে পণ্য এবং এই পণ্যটা বাকিতে বিক্রি করছে। আর আমাদের সেলস জার্নালের সংখ্যার মধ্যে ছিল কি, বিক্রয় বইতে শুধুমাত্র বাকিতে পণ্য বিক্রয় গুলো আসবে, আর কিছু আসবে না। তার মানে আমাদের 1 তারিখ আমরা সেলস জার্নালে দিব, জার্নালটা কি হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবলের জায়গায় আমরা রহিম লিখবো। শুধুমাত্র স্পেশাল জার্নালে এই নাম লিখি, এছাড়া বাকি সব ক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল বা অ্যাকাউন্টস পেয়েবো। তারপরে সোল্ড মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট টু বি এন্ড কর্পোরেশন। ঠিক আছে, বলতেছি কি পণ্য বিক্রি করছি, হ্যাঁ, কার কাছে, বি এন্ড কর্পোরেশনের কাছে। তাহলে এটাও আমাদের সেম, সেলস জার্নালে যাবে আমাদের বি এন্ড কর্পোরেশন অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। কত টাকা, 2,600 টাকা। সোল্ড মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট, বাকিতে পণ্য বিক্রি করছি তার কাছে, টু এক্স এন্ড কর্পোরেশন। এটাও সেম। তার তিনটাই আমরা খালি নাম লিখবো, লিখে শেষের ঘরে আমরা টাকা বসাই দিব, 1 তারিখ, 2 তারিখ, 4 তারিখ। ঠিক আছে, তো আরেকটা
দেখি সেলস এর আরো আছে কিনা বাকিতে বিক্রয়। এই যে 12 তারিখ আছে, হ্যাঁ, তার মানে 12 তারিখ আমাদের সোল মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট টু পি লিমিটেড টাকা 1000, এটাও আমরা সেম জার্নালে দেবো। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। তোমরা চাইলে ইনভয়েস নাম্বার মিলেও তাড়াতাড়ি বের করতে পারবো। 101, 102, 103 বুঝবো, 104 করি, 104 এই সিরিয়ালি থাকে এগুলো। হ্যাঁ, ইনভয়েস নাম্বার যেগুলো দেওয়া থাকে দেখবো যে সিরিয়ালি বাকিতে লেনদেনের যেই কার্যক্রমগুলো হয় তারিখ অনুযায়ী সিরিয়াল ভাবে ইনভয়েস গুলো দেওয়া থাকে। এটা 104-এও বিক্রয় হয়েছে বাকিতে, এটা আমরা ক্যাশ সরি সেল জার্নালে যা আনবো। তারপরে যে 105 নাম্বার দেখো, যে 105 ইনভয়েস নাম্বার সোল মার্চেন্ডাইজ টু রফিক, এটাও আমরা সেল জার্নাল নিব। এরপরে দেখো 106 নাম্বার সোল মার্চেন্ডাইজ টু নাজমুল, এটাও আমরা ক্যাশ সেলস জার্নালে নিব। 107 নাম্বারও সেলস জার্নালে নেব, কারণ এগুলো সবই একই ঘটনায় ঘটছে, মানে নামটা ভিন্ন ভিন্ন। ঠিক আছে, 107 পর্যন্তই যাবে। আমরা এখানে দেখি যে 1 থেকে 107 পর্যন্ত আছে সিরিয়ালি। হ্যাঁ, মাঝখানে কিন্তু কোনোটা মিস যাবে না কোনো সময়। ইনভয়েস নাম্বারগুলো এভাবে সিরিয়ালি থাকে বাকিতে কোনো দিকে। তো ওই সবার নামগুলো আমরা লিখছি। রহিমের প্রথম 1 তারিখে ছিল রহিমের সাথে লেনদেন, 2 তারিখে ব্রাদার্স এন্ড কর্পোরেশন, 4 তারিখে এক্স কর্পোরেশন, 12 তারিখে টি লিমিটেডের সাথে লেনদেন হয়েছে, 18 তারিখে, এরকম ভাবে যেই তারিখে যার সাথে লেনদেন হয়েছে তাদের নামগুলো আমরা লিখছি। এবং জার্নাল অনুযায়ী আমরা অ্যাকাউন্ট রিসিভেবল সেলস টাকা প্রশ্নে যা ছিল ওগুলো আমরা দেখে দেখে বসাই দিয়েছি। যে লাস্টটা দেখো 28 তারিখ কত, 720 টাকা, যে 720 টাকা, বুঝতে পারছি। তারপরে 26 তারিখ 800 টাকা ছিল, 800 টাকা। এখানে টাকার কোনো চেঞ্জ হবে না, প্রশ্নে যা আছে এগুলো দেখবে। তাহলে এই এন্ট্রি কয়টা ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো আমরা ক্যাশ রিসিভ জার্নালে যাব। এখন সব কি যাবে কিনা সেটা আমাদের আবার দেখতে হবে। কারণ ক্যাশ রিসিভের জার্নালে যাওয়ার শর্ত হলো নগদে, অবশ্য নগদ টাকা পাইতে হবে। যেই লেনদেনই করি না কেন আমি, যদি নগদ টাকা পাই তাহলে ক্যাশ রিসিভ জার্নালে আসবে, আদারওয়াইজ ক্যাশ রিসিভ জার্নালে ওইগুলো আসবে না। তো 7 তারিখটা আসবে কেন, কারণ পণ্য বিক্রি করছি। ঠিক আছে, পণ্য বিক্রি করে কি করি আমরা, টাকা পাই। তাহলে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল, বিক্রি করছি সরি সেলস ক্রেডিট। হ্যাঁ, ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট 9500 টাকা 7 তারিখে আমরা আনবো। তারপরে রিসিভ পেমেন্ট ফ্রম রহিমের কাছ থেকে টাকা পাইছি, এটাও ক্যাশ রিসিভ জার্নালে যাবে। কোথায় কোথায় টাকা বসবে আগে জার্নালটা বলে নেই। জার্নালটা হলো ক্যাশ ডেবিট রহিম ক্রেডিট, কারণ রহিমের কাছ থেকে টাকা পাইছি, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে টাকা বসাবো আর সেলসের ঘরে সরি ক্যাশের ঘরে টাকা বসাবো। তারপরে 11 তারিখ 1000 টাকার ঋণ নিছি, কোথা থেকে, ওয়ান ব্যাংক সাইন এ 60 ডেজ নোটস পেয়েবলের বিনিময়ে। তাহলে আমি টাকা পাইছি, নগদ টাকা ক্যাশ ডেবিট হবে, আর কিসের বিনিময়ে, নোটস পেয়েবলের বিনিময়ে, এই জন্য নোটস পেয়েবল ক্রেডিট হবে। তাহলে ক্যাশ ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট। তো আমরা যখন ডিটেলসের অ্যাকাউন্টস ক্রেডিটেড এর ঘরে লিখতে যাব তখন আমি লিখবো নোটস পেয়েবল ক্রেডিট, কারণ নোটস পেয়েবল এটা চলে গেছে, এই জন্য এটাকে আমরা ক্রেডিট লিখবো। আর টাকা লিখবো কোন কোন ঘরে, যেহেতু ক্যাশ পাইছি ক্যাশের ঘরে, আর এই নোটস পেয়েবলের তো কোনো ঘর নাই, এই জন্য এটা আদার্সের ঘরে আমরা 1000 টাকা বসিয়ে দেব। রিসিভ পেমেন্ট ফ্রম বি এন্ড কর্পোরেশন ফর ইনভয়েস, এত আমরা বি এন্ড কর্পোরেশনের কাছ থেকে টাকা পাইছি, তাহলে আমাদের ক্যাশ রিসিভ জার্নালে যাবে, ক্যাশের ঘরে টাকা বসবে। আর কোথায় যাবে, আমাদের টাকার অ্যামাউন্ট কিন্তু এখানে দেওয়া নেই, 102 নাম্বার ইনভয়েসে দেখতে হবে কত টাকা ছিল, 2600 টাকা ছিল, 2600 টাকা বসাবো। মানে আবার এখানে 101 নাম্বার ইনভয়েস ইন্ডিকেট করবে, তার মানে 7000 টাকা আমরা বসাবো। হ্যাঁ, এইভাবে আমরা ওই কাজগুলো করবো। এরপরে আমরা কোথায় ছিলাম, 11তে ছিলাম। এরপরে আমরা দেখি 12 নাম্বার তো বাকিতে বিক্রি হয়েছে, 14 নাম্বারে নগদে বিক্রি হয়েছে, ক্যাশ ডেবিট হবে, সেলস ক্রেডিট হবে, ক্যাশের ঘরে টাকা বসবে, সেলসের ঘরে টাকা বসবে। তারপরে আমরা এখানে যাই রিসিভ পেমেন্ট ফ্রম এক্স কর্পোরেশন, এক্স কর্পোরেশনের কাছ থেকে আমরা টাকা পাইছি, এক্স কর্পোরেশনের কাছে টাকা পাওয়ার কারণে ক্যাশ ডেবিট হবে, এক্স কর্পোরেশন ক্রেডিট হবে। তারপর রিসিভ পেমেন্ট, তার মানে কি, দেখো যে প্রত্যেকটা এন্ট্রি কিন্তু ঘুরে ফিরে একই কথাই বলতেছে, খালি কোম্পানির নামটা ভিন্ন হইতেছে। যে আগেরটার মতো সেল জার্নাল যেমন সব সেলস করছে এক একজনের কাছে এক এক ইনভয়েস নাম্বার অনুযায়ী এক এক নামে, ঠিক একইভাবে টাকাগুলো রিসিভ করতেছে একই এক এক সময় এক এক ইনভয়েস নাম্বারে এক একজনের কাছ থেকে। ঠিক আছে, তার মানে কি প্রত্যেকটা এন্ট্রি আমাদের সেম ভাবে আমাদের বসাইতে হবে। রিসিভ পেমেন্ট ফ্রম পি লিমিটেড, পি লিমিটেডের কাছ থেকে টাকা পাইছি, ক্যাশ ডেবিট পি লিমিটেড অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট হবে। তারপরে ক্যাশ সেলস করছি,
তার মানে আমাদের এই পুরো অঙ্কটার মধ্যে 3 ধরনের লেনদেন হয়েছে। এক হলো আমরা বাকিতে পণ্য বিক্রি করছি, 2 নম্বরে হলো নগদে বিক্রি করছি, আর 3 নম্বরে হলো বাকির টাকাগুলো পাইছি। এই 3 ধরনের লেনদেন পুরো অঙ্কের মধ্যে বারবার আমাদের বিভিন্ন নামে এখানে শো করছে। তো দেখো যে 7 তারিখে আমরা পণ্য নগদে বিক্রি করছিলাম, এই জন্য ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। 8 তারিখে রহিমের কাছ থেকে টাকা পাইছিল 7,000 টাকা, ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। নোটস পেয়েবলের বিনিময়ে ব্যাংক থেকে আরেকটা লেনদেন ছিল, হ্যাঁ নোটস পেয়েবলের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ নিয়েছিল, এই জন্য নোটস পেয়েবল ডেবিট হবে, আর সরি নোটস পেয়েবল ক্রেডিট হবে, আর ক্যাশ ডেবিট হবে। ক্যাশ ডেবিট, এই যে নোটস পেয়েবল আদার্সের ঘরে বলবে টাকা। হ্যাঁ 11 তারিখ বি কর্পোরেশনের কাছ থেকে টাকা পাইছে 2600 বসাইছে। 14 তারিখ নগদে বিক্রি করছিল 1200 টাকা বসাইছে। 16 তারিখ এক্স কোম্পানির কাছ থেকে টাকা পাইছে, ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। 26 তারিখে পি লিমিটেডের কাছ থেকে টাকা পাইছে 1000 টাকা, ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। 23 তারিখে নগদে পণ্য বিক্রি করছে 22,200, আর রফিকের কাছ থেকে টাকা পাইছে কত টাকা, 2,000। ঠিক আছে, তোমাদের কোশ্চেন উল্টাও করতে পারে, কোন সময় করে নাই কিন্তু করতে পারে। কিভাবে করতে পারে, এরকম একটা ছক দিয়ে দিবে তোমার সামনে, ঠিক আছে, এবার ছক দিয়ে দিবে, বলবে যে কোনটায় কোন লেনদেন হয়েছে সেগুলো বলো। বলতে পারবা কোনটায় কি লেনদেন হয়েছে? হ্যাঁ পারবা বলতে? যদি এরকম ওই তোমার ছকটা করে দিল, তোমাকে বন্ধু বললো যে প্রশ্ন বানান, প্রশ্ন বানাইতে পারবে এখান থেকে? হম, কিছু বলো না, প্রশ্ন বানাইতে পারবা? বুদ্ধি খাটাইলে পসিবল। হ্যাঁ কারণ যেমন কারণ ওই সব তো ডেবিট ক্রেডিট লেখাই আছে, কে ডেবিট হবে কে হ্যাঁ ক্রেডিট হবে, হ্যাঁ ওটা দেখেই আইডেন্টিফাই করো। যেমন একটা হ্যাঁ, আর উদাহরণ দেখাই, 7 তারিখ। ওই যে উপরে দেওয়াই নাম তো দেওয়াই থাকে, যেমন ক্যাশ, সেলস, তারপরে যে অ্যাকাউন্ট রিসিভেবল, এগুলা তো দেওয়াই থাকে, তো একটু আইডিয়া করাই যায়। যেমন 7 তারিখেরটা নগদে বিক্রয় হয়েছে, এটা বুঝাই যাইতেছে। কারণ ক্যাশে টাকা পাইছে, ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। হ্যাঁ আর এই ঘটনার হ্যাঁ মধ্যে সেলস শুধুমাত্র ক্রেডিট। পণ্য নগদে তারপর বিক্রি 8 তারিখে রহিমের থেকে টাকা, রহিমরে টাকা দেওয়া পাইছে, হয়। অ্যাকাউন্ট রিসিভেবল, রহিমের থেকে টাকা পাইছে। তাহলে তারপর লিখবো এটা কিভাবে, নোট আমরা পেয়েবল। লিখবো আমরা এইভাবে যে ক্যাশ রিসিভ ফ্রম রহিম, এইভাবে হুম। লিখলে হবে। এগুলা চাইতে পারে ফ্রম টাকা 7,000, 7,000 টাকা ক্যাশ রিসিভ করা হয়েছে, হইতে পারে যে কোনো ভাবে প্রশ্ন হইতে পারে। তারপরে একটু বলে রাখেন এখান থেকে কিভাবে আইডেন্টিফাই করা যায়। তুমি নাম দেখবা, নাম থাকা মানে তুমি অ্যাকাউন্ট রিসিভেবলের দিকে তাকাবা, অর্থাৎ বাকির টাকা পাওয়া গেছে। আর খালি থাকলে নর্মালি আমরা বলি সেলস বা পারচেস হয়েছে। যেহেতু ক্যাশ রিসিভ করতে, তার মানে অবশ্যই এগুলো এই খালি জায়গা মানে এখানে নগদে পণ্য বিক্রি হয়েছে জন্য এগুলো খালি। আচ্ছা, তো আমরা যারা জার্নালি ভালো মতো পারবো ওদের কাছে এগুলো কিছু না, উল্টা কোশ্চেন করলেও সমস্যা নেই। ঠিক আছে, উল্টা কোশ্চেন করলেও প্রবলেম হবে না সলভ করতে। 19 তারিখ দেখি, 19 তারিখ বলতেছে দ্য চার্ট অফ অ্যাকাউন্টস এলআর কোম্পানি ইনক্লুড দ্য ফলোইং সিলেক্টেড অ্যাকাউন্ট। তো এখানে আমরা দেখতেছি যে অ্যাকাউন্ট রিসিভেবল, ঠিক আছে, তারপর ইনভেন্টরির একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, সাপ্লাইজের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, এরকম কয়েকটা এন্ট্রির আমাদের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, তো অ্যাকাউন্ট নাম্বারটা সচরাচর আমরা ইউজ করি না, এই অ্যাকাউন্ট নাম্বারগুলো আসে হচ্ছে আমরা যখন লেজার করি, লেজারের প্রত্যেকটা লেজারের এক একটা আলাদা আলাদা অ্যাকাউন্ট নাম্বার থাকে। তো এইটা অনেকেই দেয়, অনেকেই ইউজ করে না, এক এক সময় এক এক ইয়া থাকে, এটার একটা কোড নাম্বার থাকে। হ্যাঁ কারেন্ট অ্যাসেট গুলো সব 100 থেকে শুরু হয়, 101 থেকে 112 না 15 পর্যন্ত মেবি থাকে, এরকম ভাবে সাজানো থাকে। অ্যাসেট গুলো 100-এর মধ্যে থাকে, লাইবিলিটিস গুলো 200-এর মধ্যে থাকে। ঠিক আছে, এরকম ভাবে ভাগ করা থাকে অ্যাকাউন্ট নাম্বার। In July, the following selected transactions were completed. All purchase and sales were in account. The cost of all merchandise sold was 70% of the sales price. বলছে কি যে এখানে যত লেনদেন হয়েছে সবই all purchase আর sales were in account, on account হবে, were on account, অর্থাৎ এখানে যত বাকি যত লেনদেন হয়েছে ক্রয় এবং বিক্রয় রিলেটেড সবই হচ্ছে বাকিতে ক্রয় বিক্রয়, এটা বলতেছে। হ্যাঁ অন হবে ইন না। The cost of all merchandise sold 70% of the sales price. Cost of goods sold ধরতে বলছে যতগুলো পণ্য বিক্রয় মূল্য আছে সেই বিক্রয় মূল্যের 70%। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি এটা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে অঙ্ক করতে হবে, কারণ কস্ট অফ গুডস সোল্ড এর কথা বলা আছে কিছু।
জুলাই 1 তারিখ পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম ইবি কোম্পানি। ইবি কোম্পানির কাছ থেকে আমরা কি করছি, মার্চেন্ডাইজ কিনছি। ঠিক আছে, তো আমরা কোন জার্নালে বসাবো, এটা পারচেজ জার্নালে। কারণ কি, কারণ পারচেজ করছি এবং এটা ইবি কোম্পানি, অর্থাৎ বাকিতে আবার বলেই দিছে প্রশ্নের শুরুতেই, যত লেনদেন আমরা ক্রয় এবং বিক্রয় দেখবো সবই ধরে নিতে হবে বাকিতে লেনদেন। তো আমরা 1 নাম্বার এন্ট্রি কোথায় বসাবো, পারচেজ জার্নালে। ঠিক আছে, 2 নম্বরে যাই, রিসিভ ফ্রেট বিল ফ্রম শপিং অন ইবি পারচেজ টাকা 400। ঠিক আছে, ইবি কোম্পানির কাছ থেকে আমরা ফ্রেট বিল পাইছি, অর্থাৎ পরিবহন ব্যয় পাইছি যে 400 টাকা। ঠিক আছে, তো এটা আমরা কোথায় বসাবো, আমরা যদি দেখি যে এটা ক্যাশ রিসিভ জার্নাল চাইছে অঙ্ক, তাহলে ক্যাশ রিসিভে বসাবো, না হলে আমরা জেনারেল জার্নাল চাইলে জেনারেল জার্নালে বসাবো। ঠিক আছে, কারণ পরিবহন ব্যয় সচরাচর নগদ হয়ে থাকে। তো বিল পাইছে। এরপরে আমরা 3 তারিখ দেখি, তার মানে এটা আমাদের জেনারেল জার্নালে যাইতেছে, যেহেতু আমাদের অঙ্কে তো আর আমরা একটু নিচে দেখি কি কোন জার্নাল চাইছে, তাহলে একটু আইডেন্টিফাই করতে সুবিধা হবে। জার্নাল ইজ দ্য ট্রানজাকশন অ্যাবভ অ্যান্ড ইন এ পারচেজ জার্নাল, সেল জার্নাল অ্যান্ড জেনারেল জার্নাল। তার মানে এই এন্ট্রিটা আমাদের জেনারেল জার্নালে নিতে হবে। ঠিক আছে, মেড সেলস টু ফোর্ড কোম্পানি টাকা 1300 and to হ্যাফিনার ব্রোস টাকা 1500। তো বিক্রি করছে দুইজনের কাছে, 3 তারিখে দুইটা লেনদেন হয়েছে, একজন ফোর্ড কোম্পানির কাছে আর একটা কি হ্যানফাইন ব্রোসের কাছে বিক্রি করছে। তাহলে আমরা এটা কোন জার্নালে নিব, সেল জার্নালে নিব। কারণ কি, কারণ এখানে আমরা বাকিতে পণ্য বিক্রি করছি দুইজনের কাছে, তাহলে 3 তারিখের এন্ট্রিটা সেল জার্নালে যাবে। ঠিক আছে, পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম গেটস কর্পোরেশন কোম্পানি, গেটস কোম্পানির কাছে পণ্য বিক্রি করছি, তার মানে কি ক্রয় করছি গেটস কোম্পানির কাছ থেকে। ঠিক আছে, তাহলে ক্রয় জার্নালে যাবে, পারচেজ জার্নালে যাবে। রিসিভ ক্রেডিট অন মার্চেন্ডাইজ রিটার্ন টু গেটস কোম্পানি টাকা 300। এই রিটার্ন পণ্য ফেরত আসছে, বাকিতে পণ্য বিক্রি করছিল সেই পণ্য ফেরত আসছে, না সরি ক্রয় করছিল সেটা ফেরত আসছে। ক্রয় বুঝলাম কিভাবে, সরাসরি বুঝতে পারবে এইভাবে, এই যে দেখো গেটস কোম্পানি, তার কাছে কি করছিলাম আমরা, পণ্য ক্রয় করছিলাম তার কাছ থেকে, এখন কি করছি, তাকে আমরা পণ্য ফেরত পাঠাইছি। ঠিক আছে, যে টু অর্থাৎ গাজী কোম্পানির কাছে পণ্য আমরা ফেরত পাঠাইছি। তাহলে ক্রয় ফেরত, ক্রয় ফেরতটা আমাদের জেনারেল জার্নালে যাবে। ক্রয় ফেরতের জন্য আমাদের এটা যেহেতু বাকিতে ক্রয় ফেরত হয়েছে, তাহলে এটা আমরা এসে দেখাবো, জেনারেল জার্নালে দেখাবো। তাহলে জেনারেল জার্নালের আইটেম কিন্তু দুইটা পেলাম, 2 তারিখেরটা পেলাম, আর হলো আমরা 8 তারিখে পেলাম। পারচেজ স্টোর সাপ্লাইজ ফ্রম ডেনি সাপ্লাইজ টাকা 720। স্টোর সাপ্লাইজ কিনছি না, তাহলে স্টোর সাপ্লাইজের আমরা যদি কিনি বাকিতে, তাহলে সেটাকে আমরা মাল্টি কলাম পারচেজ জার্নালে বসাই। এই অঙ্কটা কি মাল্টি কলাম পারচেজ জার্নাল হবে কিনা সেটা বোঝার উপায় হলো এই নিচে কিছু হিংস দিয়ে দিছে। দেখো পারচেজ জার্নাল শুড ফলোইং হেডিং, ওকে পারচেজ জার্নাল এই হেডিং গুলোই দিতে হবে, এর বেশি দিতে পারবে না, কমও দিতে পারবে না। ডেট থাকবে, অ্যাকাউন্টস ক্রেডিটেড বা ডেবিটেড যে কোনো একটা থাকতে পারে, তোমাকে বুঝে নিতে হবে যে পারচেজ থাকলে ওই এখানে এখানে ডেবিটেড হয় না ক্রেডিটেড হয়, সেটা বুঝতে হবে। কারণ পারচেজ অলওয়েজ কি ডেবিট, তার মানে ওর উল্টা কি ক্রেডিট, তার মানে এখানে ক্রেডিটেড হবে। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। তাহলে ক্রেডিটেড হবে, রেফারেন্স নাম্বার থাকবে, এসি অ্যাকাউন্টস পেয়াবল, এটা হ্যাঁ অ্যাকাউন্টস পেয়াবলের ঘর থাকবে, ইনভেন্টরি থাকবে, আদার্স অ্যাকাউন্ট থাকবে। তার মানে কি এখানে আমরা যেহেতু আদার্স বলছে, তার মানে কি এখানে পণ্য ছাড়াও যদি কোনো কিছু বাকিতে বিক্রি করে, সেগুলো বাকিতে ক্রয় করে, সেগুলো এখানে আসবে, যেহেতু আদার্স এর ঘর দেওয়া আছে। বুঝতে পারছো, তার মানে এইটিটা আমাদের পারচেজ জার্নালে আসতেছে। ঠিক আছে, স্টোর সাপ্লাইজ ফ্রম ডেনি সাপ্লাইজের কাছ থেকে যে স্টোর সাপ্লাইজ কিনছে। পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম ইবি কোম্পানি টাকা 3600 and বোস কোম্পানি টাকা বস্তু কোম্পানি টাকা 4300। এটা কি করছি আমরা, পণ্য ক্রয় করছি। তাহলে 15 তারিখে দুইটা লেনদেন দেখাবো আমরা, একবার ইবি কোম্পানির কাছে থেকে পণ্য ক্রয়ের, একটা বস্তু কোম্পানির কাছ থেকে ক্রয়ের জার্নাল দেখাবো। মেড সেলস টু এইবার কোম্পানি টাকা 3450 and হ্যাফিনার গ্রোস টাকা 1870। এটা কি করছি, পণ্য বিক্রি করছি। তাহলে এটা আমরা সেল জার্নালে দেখাবো। এই 16 তারিখেও দুইটা এন্ট্রি হবে, একবার এইবার কোম্পানির আর একবার হচ্ছে হ্যানিফার গ্রোসের নামে। ঠিক আছে, তারপরে 18 তারিখ রিসিভ বিল ফ্রম অ্যাডভার্টাইজমেন্ট ফ্রম ওয়ালটন অ্যাডভার্টাইজমেন্ট টাকা 600।
18 তারিখ এটা কোথায় যাবে? জেনারেল জার্নালে যাবে। বিল পাইছে, অর্থাৎ বিজ্ঞাপন দিয়ে বিল ধরাই দিচ্ছে, বাকিতে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। জার্নাল হবে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এটা জেনারেল জার্নালে যাবে, কারণ এটা পণ্য বিক্রিও করে নাই, ক্রয়ও করে নাই। হ্যাঁ, এটা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, এটা আমরা জেনারেল জার্নালে দেখাবো। সেলস ওয়ার মেড ফর ফোন কোম্পানি টাকা 310 অ্যান্ড ডেন ফোন কোম্পানি টাকা 2800। এটা কি করছে? পণ্য বিক্রি করছে, তাহলে সেল জার্নালে যাবে। ঠিক আছে, দুইটা না, এই 21 তারিখও দুইটা হবে, একবার ফোর্ড কোম্পানি আর ডেন ফোন কোম্পানি। হ্যাঁ, সেলস ওয়ার মেড ফর, ওইদিকে বললাম, গ্রান্টেড অ্যালাউন্ড টু গেটস কোম্পানি ফ্রম মার্চেন্ডাইজ ড্যামেজ ইন শিপমেন্ট টাকা 400। ঠিক আছে, গ্রান্টেড টু অ্যালাউন্স ফর টু গেটস কোম্পানি ফর মার্চেন্ডাইজ ড্যামেজ ইন শিপমেন্ট টাকা 40। এটাও কিন্তু ক্ষতির কথা বলতেছে নাকি? তো ক্ষতি আমাদের গেটস কর্পোরেশন কোম্পানির কাছে দেখো লেনদেন করছিলাম কয় তারিখে? এই যে, হ্যাঁ, 5 তারিখে। 5 তারিখে 3200 টাকার পণ্য কিনছিলাম, 300 টাকার পণ্য ফেরত দেওয়া হয়েছে। আবার দেখছে যে ত্রুটিপূর্ণ আছে আবার 40 টাকা। তার মানে কি এই এন্ট্রিটাও এখানে আসবে না, এটা আসবে কি কোন জার্নাল? জেনারেল জার্নাল। ঠিক আছে, কারণ আমাদের সেলস জার্নাল এবং পার্সেল জার্নালে যাওয়ার শর্ত হলো বাকিতে পণ্য ক্রয় বিক্রয় হইতে হবে, তাহলে সেল জার্নাল বা পার্সেল জার্নালে আসতেছে। এছাড়া অন্য কোনো ঘটনা ঘটলে, যেমন বাকিতে বিজ্ঞাপন ব্যয় দিছে, বাকিতে পরিবহন ব্যয় হয়েছে, এরপরে এই যেখানে কিছু ড্যামারেজ হয়েছে, পণ্য ফেরত হয়েছে, এই লেনদেনগুলো সব জেনারেল জার্নালে যাবে। ঠিক আছে, তারপরে আসি পারচেস মার্চেন্ডাইজ ফ্রম গেটস কোম্পানি টাকা 3000। ঠিক আছে, তাহলে অ্যাকাউন্টস পারচেস করছি তো এই জন্য গেটস কোম্পানি ডেবিট, আর হচ্ছে পারচেস ডেবিট, গেটস কোম্পানি ক্রেডিট, পারচেস জার্নালে যাবে। পারচেস ইকুইপমেন্ট কিনছে ফ্রম ডেনি সাপ্লাইয়ের কাছ থেকে, এটাও আমরা পারচেস জার্নালে দেখাবো। রিসিভ ফ্রেড বিল, এই যে ফ্রেড বিলের কথা বলছে, এটা আমরা জেনারেল জার্নালে দেখাবো। সেলস আর মেড টু এইবার কোম্পানি টাকা 5600, এটা সেলস জার্নালে যাবে। তার মানে কি পেলাম এখানে আমরা? যে একই লেনদেন আমরা বারবার ঘটছে বিভিন্ন নামে। কিছু লেনদেন হয়েছে বাকিতে পণ্য বিক্রয়, কিছু হয়েছে বাকিতে পণ্য ক্রয়, কিছু হয়েছে বাকিতে পণ্য ছাড়াও আরো কিছু আদার্স, যেমন সাপ্লাইজ কিনছে। ঠিক আছে, তারপরে আমাদের আরো কয়েকটা জিনিস কিনছে, এগুলো আমরা দেখাবো। আর কি হয়েছে? ফেরতের ঘটনা ছিল, আর ফ্রেডের পরিবহন ব্যয়ের ঘটনা ছিল। এই কয়টা লেনদেন আমাদের এই পুরো অঙ্কটার মধ্যে ঘটছে। তো আমরা পার্সেল জার্নালে শিখছি কোনগুলো আসবে, যেগুলো মাত্র আমাদের শুধুমাত্র বাকিতে পণ্য বিক্রয়, বাকিতে পণ্য ক্রয় এবং আদার্স কোনো কিছু যদি বাকিতে কিনি সেগুলো আসবে। তো 1 তারিখে এখানে লেনদেনটা হয়েছে কি? 1 তারিখে পণ্য ক্রয় করা হয়েছিল। মার্চেন্ডাইজ ইনভেন্টরি কেন দিচ্ছি? কারণ আমাদের কোশ্চেনে বলেই দিছি মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ইনভেন্টরি ডেবিটে একটা ঘর থাকবে, ডেবিটে ঘর দিছি। আদার্সের ডেবিটে একটা ঘর থাকতে হবে, দিছি। অ্যাকাউন্টস পেয়েবল, ওই যে কি হতে হবে? ক্রেডিটে থাকতে হবে, ক্রেডিটে একটা ঘর দিছি। তো আমরা 1 তারিখের লেনদেন দ্বারা কি বুঝতেছিলাম? 1 তারিখে বলছিল যে ইবি কোম্পানির কাছ থেকে পারচেস করা হয়েছে 8000 টাকা। যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট বলছিলাম আমরা। 5 তারিখে কি বলছিল প্রশ্নে? 5 তারিখে বলছিল যে আমরা গেটস কোম্পানির কাছ থেকে পণ্য ক্রয় করছি বাকিতে, তার মানে 3200 মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল 3200 ক্রেডিট। 13 তারিখ প্রশ্ন বলছিল যে সাপ্লাইজ কি জানি করা হয়েছিল, 13 তারিখ একটু দেখি, কারণ আদার্সের ওইখানে তার নাম লেখা না, এই জন্য আমাকে প্রশ্নের দিকে তাকাইতে হবে। স্টোর সাপ্লাইজ কিনছি, এই জন্য কার কাছ থেকে স্টোর সাপ্লাইজ কিনছি? ডেনি সাপ্লাইজের কাছ থেকে, এই জন্য আদার্সের ঘরে টাকা পড়ছে, কারণ স্টোর সাপ্লাইজ তার ঘর নাই। ঠিক আছে, আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। 15 তারিখেও পণ্য ক্রয় করা হয়েছিল তার কাছ থেকে, ইবি কোম্পানির কাছে 3600, এই জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। পোস্কো কোম্পানির কাছ থেকে 4300 টাকার পণ্য ক্রয় করা হয়েছিল 15 তারিখের এন্ট্রি, 4300 ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল 4300 ক্রেডিট। গেটস কোম্পানির কাছ থেকে 3000 টাকার পণ্য কিনছিলাম 24 তারিখে, এই যে 24 তারিখে এখানে দেখো মার্চেন্ডাইজ পারচেস ফ্রম গোস্ট কোম্পানি 3000 হলো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ডেনি সাপ্লাইজের কাছ থেকে পণ্য না তো, ডেনি সাপ্লাই কি করছিলাম? পণ্য হলে তো এখানে টাকা থাকতো না, আদার্সে যেহেতু দেখা আমাদের ওইখানে দেখতে হবে কি ছিল এখানে, ইকুইপমেন্ট কিনছিলাম। ঠিক আছে, এই জন্য আদার্সে টাকা বসছে, আর হলো অ্যাকাউন্টস পেয়াবলে টাকা বসছে।
এরপরে আমাদের সেল জার্নালে কোনগুলা বসবো বলছিলাম, যেগুলো শুধুমাত্র বাকিতে পণ্য বিক্রয়, আর কোনো কিছু এখানে আসবে না। তাহলে সবগুলোই দেখো, ফোর্ড কোম্পানির কাছে পণ্য বিক্রি করছিলাম, হ্যান্ডফার গ্রোসের কাছে পণ্য বিক্রি করছিলাম। তো এখানে শুধুমাত্র কোনগুলো আসছে, যেগুলো বাকিতে পণ্য বিক্রি হয়েছে, শুধু এইগুলাই আসছে। আর প্রশ্নে বলছিল কস্ট অফ গুডস সোল্ড 70% ধরতে সেলস এর উপর, অঙ্কের শুরুতে বলে দিছিল এইগুলোর উপর 70% করে আমাদের এই অ্যামাউন্ট গুলো আসছে। 1300 টাকার 70% হলো 910, 70 না, এই যে 70%, ঠিক আছে। সেলস এর উপর কস্ট অফ গুডস সোল্ড আমরা 70% করে আমরা বসাইছি। আর সর্বশেষ এই দুইটা জার্নাল ছাড়া যে এই দুইটা জার্নালে বসানোর পর যেগুলো বাকি ছিল এগুলো আমাদের জেনারেল জার্নালে আসবে। প্রথমে 2 তারিখ পরিবহন ব্যয় দেওয়া হয়েছিল, ওখানে বিল লেখা ছিল, অর্থাৎ এখানে বাকিতে অর্থাৎ পরিবহন বিল ধরাই দিছে, এখনো পরিবহন বিল পরিশোধিত হয়নি, এই জন্য আমরা কি জার্নাল দিছি, আমরা যা নর্মালি জার্নাল দিই পরিবহন ব্যয় ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট যদি বাকিতে হয়। হ্যাঁ, তো আমরা এখানে মার্চেন্ডাইজ কেন লিখছি, কারণ আমরা এটা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে এই জার্নাল গুলো দিতেছি। কেন পারপিচুয়াল দিলাম, কারণ কোশ্চেনে কস্ট অফ গুডস এর কথাটা উল্লেখ ছিল, ঠিক আছে। এই জন্য পারচেস ফ্রেড ইনকে আমরা ফ্রেড ইন না লিখে লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। 8 তারিখে কি হয়েছিল, বাকিতে পণ্য ফেরত আসছিল, সরি ক্রয় ফেরত, অর্থাৎ ক্রয়কৃত পণ্য ফেরত দিছি। ক্রয়কৃত পণ্য ফেরত দিলে পাওনাদারের পরিমাণ কমে যায়, ঠিক আছে, এই জন্য পাওনাদার ডেবিট হয়ে যাবে। আর যেহেতু পণ্য ফেরত দিছি, সেলস এই পারচেস রিটার্ন না লিখে আমরা কি লিখছি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখছি। তার মানে কি ট্রেডিং এর ক্ষেত্রেও মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখবো, পারচেস রিটার্নের ক্ষেত্রেও মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখবো। 18 তারিখ বাকিতে বিজ্ঞাপন ব্যয় সংগঠিত হয়েছিল, অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট, অ্যাডভার্টাইজমেন্ট পেয়েবল ক্রেডিট। 22 তারিখে আমাদের পণ্য বিক্রিত পণ্য ফেরত আসছিল, ঠিক আছে। 22 তারিখ একটু দেখে আসি তো। হ্যাঁ, গ্রান্টেড অ্যালাউন্স টু জিটি গেটস কর্পোরেশন ফর মার্চেন্ডাইজ ড্যামেজ, টাকা 40 টাকা আমাদের মার্চেন্ডাইজ কি হয়েছিল, গ্রান্টেড অ্যালাউন্স। আচ্ছা, এখানে তো এটা কি এটা হবে গ্রান্টেড অ্যালাউন্স, গ্রান্টেড করছে, হ্যাঁ, এই জন্য সেলস রিটার্ন হবে, গ্রান্টেড করছে তো। তো সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 40 টাকা। আর লাস্টেরটা ছিল হলো 28 তারিখে কি ছিল, রিসিভ ফ্রেড বিল বলছিলাম আমরা, আদার্স জেনারেল জার্নাল হবে, তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, ঠিক আছে। এইটা ছিল আমাদের 20 নাম্বার অঙ্ক। তারপরে আমরা যাব হলো 20 নাম্বার অঙ্কে। 20 নাম্বার অঙ্কে দেখো কোনো এন্ট্রিতে প্রবলেম আছে কিনা একটু দেখো। মোট অঙ্ক হলো আমাদের 23টা, 22-23 তোমাদের কাজ থাকবে, আমি 20-21 দেখাই দিচ্ছি, না 20 আর 23 আমি দেখাবো, 21-22 তোমাদের কাজ থাকবে। তোমরা একটু এটা দেখো যে এইটার কোনো এন্ট্রিতে প্রবলেম আছে কিনা, আমরা তো অনেকগুলো অঙ্ক করে আসছি, তো শেষের দিক দিয়ে সমস্যা থাকার কোনো, দেখো কোনো এন্ট্রি প্রবলেম আছে কিনা। এটা প্রথমে আগে তাকাবা কি চাইছে সেটার দিকে, তাহলে তোমার আইডেন্টিফাই করতে সুবিধা হয় যে কোনটা কোন ঘরে যাবে। এসে পার্সেল জার্নাল আর ক্যাশ পেমেন্ট জার্নাল। তো পার্সেল জার্নালে কোনগুলো যায় সেগুলো আবার তোমার মাথায় আনতে হবে, যেহেতু পার্সেল জার্নাল চাইছে তোমার মাথায় রাখতে হবে এটা কি মাল্টি কলাম নাকি সিঙ্গেল কলাম, সেটা আবার খেয়াল করতে হবে। বুঝবে কিভাবে সিঙ্গেল কলাম নাকি মাল্টি কলাম, কোনো কিছু যদি প্রশ্নে বলা না থাকে তখন তোমাকে দেখতে হবে যে পণ্য ছাড়াও আরো কোনো কিছু বাকিতে কিনছে কিনা। যদি কেনে তাহলে তুমি মাল্টি কলাম করবা, আর শুধুমাত্র যদি পণ্যই বাকিতে কেনে আর কোনো কিছুই বাকিতে কেনে নাই সেই ক্ষেত্রে তুমি সিঙ্গেল কলাম করবে। তার মানে এবার স্টেপ বাই স্টেপ আগাইতে হবে, তাহলে তুমি একদম যেটা তোমার অ্যাপ্রোপ্রিয়েট ছক, ওই অ্যাপ্রোপ্রিয়েট ছকে তুমি পৌঁছাইতে পারবা। তুমি আগেই প্রশ্ন পড়া শুরু করে দিলা, জাবেদা করা শুরু করে দিলা, কিন্তু পরে যা দেখলে যে চাইছে কি, সেই অনুযায়ী তুমি যদি আগে কি চাইছে সেটা আইডেন্টিফাই করো তাহলে তোমার ধরতে সুবিধা হবে। তাহলে কিভাবে আমি স্টেপগুলো আবার বলি। প্রথমে কি করবা, যে প্রশ্ন দেখবে কি চাইছে, যেমন চাইছে হলো পার্সেল জার্নাল, পার্সেল জার্নালের আবার দুইটা ভাগ আছে সেটাও তোমার মাথায় রাখতে হবে, এক হলো সিঙ্গেল কলাম, একটা হলো মাল্টি কলাম। সিঙ্গেল কলামে যায় শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয় করলে, আর মাল্টি কলামে যায় পণ্য ছাড়াও যদি আরো কোনো কিছু ক্রয় করে। যেহেতু কোশ্চেনে কোন মেথডে করতে হবে সেটা বলে নাই, তাহলে তোমাকে খুঁজতে হবে
যে পণ্য ছাড়াও আরো কোনো কিছু বাকিতে কিনছে কিনা। যদি না কিনে তাহলে সিঙ্গেল কলাম, আর যদি পণ্য ছাড়াও যদি আরো কিছু বাকিতে কিনে তাহলে সেটা হলো মাল্টি কলাম। আর ক্যাশ পেমেন্ট জার্নালও দুই প্রকার, একটা হলো পিরিয়ডিক্যাল সিস্টেম, একটা হলো পারপিচুয়াল সিস্টেম। তো তোমাকে খুঁজতে হবে এটা কি পিরিয়ডিক্যালে করবো আমি নাকি পারপিচুয়ালে করবো। কিছু যদি বলা না থাকে, বলা থাকলে তো এত কিছু চিন্তাই করতে হবে না, না থাকলে যত ঝামেলা। ঠিক আছে, না থাকলে তোমাকে চিন্তা করতে হবে কি পিরিয়ডিক্যালে করবো না পারপিচুয়ালে করবো। পিরিয়ডিক্যাল আর পারপিচুয়াল চেনার উপায় কি, যে সেলস এর সাথে কস্ট অফ গুডস সোল্ড থাকবে, কস্ট মূল্য ব্র্যাকেটে লেখা থাকবে। সেলস এর কোনো লেনদেন যদি পাও অঙ্কের মধ্যে, সেখানে খুঁজবা পাশে কোনো কস্ট মূল্য আছে কিনা, অথবা আমাদের কোশ্চেনের শুরুতে বা শেষে বলে দেয় কস্ট অফ গুডস সোল্ড ধরতে সেলস এর উপর বা কস্ট মূল্যের উপর। ঠিক আছে, এইভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে স্টেপ বাই স্টেপ। এই অঙ্কটা আমাদের দেখতেছি যে পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে করতে হবে, কারণ কোনো বিক্রয়ের রিলেটেড কোনো লেনদেনই নাই, পুরো অঙ্কের মধ্যে কোনো বিক্রয়ের লেনদেন নাই, আবার কস্ট অফ গুডস সোল্ড এর কথা কিছু বলা নাই। ঠিক আছে, তো আমরা কি করবো, পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে করব। এবং পারচেজ জার্নালটা করার জন্য আমাকে একটু পড়তে হবে, যে পড়ে দেখতে হবে কোনো পণ্য ছাড়াও আর কোনো কিছু বাকিতে কিনছি কিনা, এবং এখানে অবশ্যই বাকিতে লেনদেন হতে হবে। তাহলে 1 তারিখে কি করছে, পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম দীপ্তর কাছ থেকে কিনছে, এটা পারচেজ জার্নালে যাবে। বোর্ড ফ্রম উৎসয়টা টাকা 3100 ইনভয়েস ডেট মার্চ 1। তো এটা কোথায় যাবে, কি করছে এটা, পণ্য কিনছে না 2 তারিখ, 2 তারিখে আমাদের কি কোন জার্নালে যাবে, পারচেজ জার্নালে যাবে, যেহেতু বাকিতে পণ্য কিনছে। তারপরে ক্যাশ পারচেজ অফ অফিস সাপ্লাইজ নগদে কিনছে, তাহলে এই যে নগদ, ক্যাশ পেমেন্ট জার্নালে যাবে না, টাকা চলে গেছে। পেড টু দীপ্তকে টাকা দিছি, তার মানে এটাও ক্যাশ পেমেন্ট জার্নালে যাবে। পেড ইন্টারেস্ট, এটাও ক্যাশ পেমেন্ট জার্নালে যাবে। পেড উৎসয় 50% অফ ডিউ, অর্থাৎ বাকি যেটা ছিল, অর্থাৎ কত টাকা বাকি ছিল 3100-এর মধ্যে অর্ধেক দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে অর্ধেক আমরা দেখাবো এটা কোন জার্নালে, পেইড বলছে, অর্থাৎ ক্যাশ পেমেন্ট জার্নালে যাবে। পারচেজ ফ্রম সাম্পাতি কত টাকা, 4300 টাকা, এটা আমরা কোথায় বসাবো, আমরা সেলস এই পারচেজ জার্নালে বসাবো। ঠিক আছে, তারপরে পেড উৎসয় দ্য রেস্ট অ্যামাউন্ট হ্যাজ 2% ডিসকাউন্ট, অর্থাৎ এই যে এখানে 3100, যার অর্ধেক হলো কত, 1550 তুমি এই 11 তারিখে দেখাইতেছো, বাকি যে 1550 আছে সেটা আমরা এইখানে দেখাবো, কিন্তু পুরো টাকা ক্যাশে দেখাবো না, 2% ডিসকাউন্ট করে দেখাবো। ঠিক আছে, তো আমরা এটা পরে আমরা দেখাইতেছি ছকের মধ্যে, যে পারচেজ ফ্রম রিয়াদের কাছ থেকে কিনছে, ক্যাশ পেমেন্ট পারচেজ জার্নালে আসবে। ক্যাশ পারচেজ, এটা ক্যাশ পেমেন্ট জার্নালে যাবে। পেইড টু সম্পত্তি ফুল সেটেলমেন্ট, অর্থাৎ পূর্ণ নিষ্পত্তি, তার সম্পূর্ণ টাকা পরিশোধ করা হয়েছে, তাহলে এটা ক্যাশ পেমেন্ট জার্নালে যাবে। পেইড স্যালারিজ ক্যাশ পেমেন্ট জার্নালে, পেইড অফিস পেমেন্ট জার্নালে। ঠিক আছে, তো আমরা সেল জার্নালের কাজটাকে শুরু করি। তাহলে 1 তারিখ যাবে দীপ্ত নামে, এই দেখো দীপ্ত 7500 টাকা। তারপর 2 তারিখে পণ্য ক্রয় করা হয়েছিল, 2 তারিখে বসাইছি। ঠিক আছে, এটা কিন্তু সিঙ্গেল কলাম, কারণ কি আমাদের টাকার ঘর একটা। কেন টাকার ঘর একটা হলো, কারণ এই পণ্য ছাড়া আর কোনো কিছুই সে নগদ বাকিতে কেনে নেই। তারপরে হলো 14 তারিখ। ঠিক আছে, 14 তারিখে যেটা তোমার কত টাকা, 4300 টাকা। তারপর 19 তারিখ, এই সবগুলো আমরা সিরিয়ালি বসাই দিছি। আর পেমেন্টে কোনগুলো যাবে, প্রথমে যাবে ক্যাশ পারচেজ অফ অফিস সাপ্লাইজ কিনছিল 1200 টাকা, এই দেখো অফিস সাপ্লাইজ 5 তারিখ। আদার্সের ঘরে টাকা বসবে আর ক্যাশের ঘরে টাকা বসবে। ঠিক আছে, টাকার ঘর 5টা, ডেবিটে 3টা, ক্রেডিটে 2টা। তারপরে 7 তারিখ কাকে দিছিলাম, দীপ্তকে টাকা দিছিলাম ফুল, দীপ্তর কাছে টাকা দীপ্ত কত টাকা পাইতো, 7500 টাকা, এই দেখো 7500 টাকা। দীপ্ত মানে কি অ্যাকাউন্টস পেয়েবল, ডেবিট, আর কি ক্যাশ, ক্রেডিট, কারণ ক্যাশ টাকা চলে গেছে 7500। বুঝতেছি, এরপরে হলো কয় তারিখ, 7 তারিখের পর আমরা সুদ দিছি 400 টাকা 10 তারিখে। দেখো 10 তারিখে ইন্টারেস্ট এক্সপেন্স কত টাকা, 400 টাকা। ঠিক আছে, 11 তারিখ এবং 16 তারিখ, 11 তারিখ, হ্যাঁ 11 তারিখ অর্ধেক দিছে, ওই যে 3100 অর্ধেক কত, 3100 অর্ধেক 1550 টাকা পরিশোধ করছিলেন অ্যাকাউন্টস পেয়েবল, ডেবিট, আর অ্যাকাউন্টস ক্যাশ, ক্রেডিট
1550 টাকা। আর সর্বশেষ আমাদের উৎস এরটায় আমাদের 16 তারিখে কি বলছিল, পুরো টাকা কিন্তু শোধ করে নাই, অর্থাৎ অর্ধেক তো আগেই শোধ করছে, 3100 অর্ধেক 1550 টাকা আগেই শোধ করছে, আরো 1550 টাকা শোধ করা বাকি ছিল, কিন্তু পুরো টাকাও শোধ করে নাই, 2% আমার ডিসকাউন্ট আছে। তাহলে 1550 টাকার 2% ডিসকাউন্টের ঘরে আমি ডিসকাউন্ট বসাবো, 31 টাকা আসে। আর 1550 টাকার আমরা অ্যাকাউন্টস পেয়াবলে বসাবো। আর যে নগদ তাহলে দিছি কত, যদি 31 টাকা ডিসকাউন্ট হয় তাহলে 1519 টাকা আমরা নগদে দিছি, ঠিক আছে। তারপরে 24 তারিখ ছিল কি, 19 তারিখ তো ক্যাশ, সরি পার্চেজ জার্নালে গেছে। 20 তারিখ পার্চেস করছে 850 টাকা, 20 তারিখ পার্চেসের ঘর আছে দেখে আমরা এখানে নাম দেই নাই, পার্চেস 850 টাকা, আদার্স ক্যাশে 850 টাকা, নগদ টাকা চলে যায় ক্যাশে যদি পণ্য ক্রয় করি। তারপরে 24 তারিখ ফুল সেটেলমেন্টে তার টাকা পরিশোধ করা হয়েছে, তাহলে টাকা কত ছিল, 4300, 4300 আমরা পরিশোধ করে দেবো, ঠিক আছে। 4300, বুঝতে পারছি। আর লাস্টে ছিল হলো স্যালারিস আর হলো অফিস রেন্ট, দুইটা ভাড়া দেওয়া হয়েছিল, স্যালারি দেওয়া হয়েছে আর ভাড়া দেওয়া হয়েছে, দুইটা বসাইছে। আমাদের সর্বশেষ ব্যালেন্স আসতেছে 22,850 আর 22,850। এই ছিল আমাদের 20 নাম্বার অঙ্ক। 21 নাম্বার অঙ্ক এবং 22 নাম্বার অঙ্ক আমাদের বাসার কাজ থাকবে, এটা বড় তো অনেক, এই জন্য কাজ দিচ্ছি বাসায়, ঠিক আছে। 21, 22 বাসার কাজ, 23 আমি করাই দিব। 21টা একটু বলে দেখি কি করতে হবে। লাস্টের দিকে তাকাই একটু, প্রথমে চাইছে সেল জার্নাল, ঠিক আছে। তোমাদের এগুলো বাড়ির কাজ, এই দুইটা সেল জার্নাল করবার। প্রথমে সেল জার্নাল আমরা কি বলছিলাম, দুই ধরনের হইতে পারে, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম। তো আমাদের একটু বলেই দেই যে কোন সিস্টেমে হবে। এই যে কস্ট অফ গুডস আছে দেখছো, এই যে কস্ট অফ অল মার্চেন্ডাইজ 60% অফ সেলস প্রাইস, তার মানে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করতে হবে, অর্থাৎ টাকার ঘর দুইটা হবে, ঠিক আছে। টাকার ঘর দুইটা, একটা ঘর হলো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, আর একটা হলো কস্ট অফ গুডস ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এগুলো সেল জার্নালে। সিঙ্গেল কলাম পার্চেজ জার্নাল, তোমাকে বলেই দিয়েছে সিঙ্গেল কলাম, অর্থাৎ টাকার ঘরে একটা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে, ঠিক আছে। পার্চেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে না, কারণ হলো এটা পারপেচুয়াল সিস্টেমে আমরা কোনো সময় পারচেজ রিটার্ন, পারচেজ ডিসকাউন্ট, ট্রেড ইন, এগুলোকে আমরা এই মার্চেন্ডাইজ সবগুলো ক্ষেত্রেই মার্চেন্ডাইজ ইনভেন্টরি দেখি। তাহলে সিঙ্গেল কলাম আমরা করবো, তাহলে দুইটা পেলা, ক্যাশ রিসিভ জার্নাল চাইছে, ক্যাশ পেমেন্ট জার্নাল চাইছে, জেনারেল জার্নাল চাইছে। তার মানে তোমাদের এটা বাসার কাজ, এতদিন আমরা যা করলাম সবগুলো একটা অঙ্কের মধ্যেই আছে। এটার সলিউশন আমি দেই নাই, কারণ তোমাদের এটা একটু টেস্ট করবো যে পারতেছে কিনা। অ্যান্সার এখানে দেওয়া আছে, ঠিক আছে, এই সলিউশন গুলোই হবে। তোমরা এটা করে আমাকে ছবি তুলে পাঠাই দিবা, ঠিক আছে। এইটা আর পরেরটা, যেখানে যেগুলো চাইছে এগুলো আমরা অঙ্ক করি না, অঙ্কের মধ্যে অলরেডি হয়ে যায়। রেকর্ড দ্য জার্নাল, দ্য ট্রানজাকশন অ্যাপ্রোপ্রিয়েট জার্নাল, সেটা মেন ফ্যাক্ট না, কারণ এটা আমরা অ্যাপ্রোপ্রিয়েট জার্নালগুলি 5টা জার্নাল ছিল, 5টাই করবো। ফুড ক্রস ফুড এগুলো যোগ করি শেষে, যোগ ফল নামাই, প্রত্যেকটা নামে নামে আবার টোটাল ওইটার কথা বলতেছে। শো দ্য পোস্টিং উড মেড বাই দ্য প্লেসিং লেজার অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড চেকিং মার্ক, লেজার অ্যাকাউন্টের নাম্বারগুলো লিখতে বলছে, ঠিক আছে। তো শো দ্য পোস্টিং উড মেড বাই প্লেসিং লেজার অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড চেক মার্ক দ্য নিড ইন দ্য জার্নাল, এটা দরকার নেই, এই রিকোয়ারমেন্টের দরকার নেই, তোমরা ওই এবি রিকোয়ারমেন্ট করলেই হবে। এটা হলো যে টিক মার্ক দেওয়া, বিভিন্ন নামে টিক মার্ক দেওয়া, টিক মার্কের চেক নাম্বারে একটা ঘর থাকে, টিক মার্ক দেওয়াকে চেক মার্ক বলতেছে এখানে, ওইটা প্রয়োজন নাই, তোমরা এটা বাসায় করবা। 22 নাম্বারও বাসায় করবা, ঠিক আছে। 22 নাম্বারটা হলো পার্সেল জার্নাল আর ক্যাশ পেমেন্ট, মাত্র যেটা করছি অনেকটা ওইটার মতোই, প্রায় অনেকটাই মিল আছে ওইটার সাথে, যে আমরা 20 নাম্বার যে অঙ্কটা দেখলাম ওইটার সাথে এটা মিল আছে। এই দুইটা বেশি কাজ দিলাম না, কারণ পুরো শীটের মধ্যে দুইটা কাজ দিছি না। এটা একটু দেখা দেবো, এটাই শেষ অঙ্ক এবং একদম ইজি একটা অঙ্ক। এটা হলো মাল্টি কলাম ক্যাশ পেমেন্ট, সরি মাল্টি কলাম পার্সেল জার্নাল। এই প্রশ্নের শেষে দেখো দেখছি কি, মাল্টি কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল। During the month of June, the following transaction books place is the books of Capti Traders. Capti Traders. June 1, purchase merchandise from
সাইহাব স্টোর টাকা 7,000, কাম টু 10, নেট 30। তো আমরা এটা কি করবো, আমরা জার্নালটা বলি। জার্নালটা হলো মার্চেন্ডাইজ কিনছি, তো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, আর ক্রেডিট কি হবে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, কারণ এখানে নাম দেওয়া, নাম থাকলে আমরা অ্যাকাউন্টস পেয়েবল দেবো, অর্থাৎ এই নামটা আমরা এখানে লিখবো। ঠিক আছে, এই যে 1 তারিখ দেখো সবাই নিচে উই হ্যাভ স্টোরে 7,000 টাকা করে। এরপরে 5 তারিখে বল সাপ্লাইজ পারচেজ, সাপ্লাইজ কিনছে নগদে 1500 টাকা, বাকিতে 2000 টাকা। নগদে যেটাতে কিনছে এটা আসবে না, আসবে বাকিতে যেটা কিনছে ওইটা, কারণ আমরা পারচেজ জার্নাল করতেছি। সাপ্লাইজ কিনছে, তাহলে সাপ্লাইজ কত টাকা, সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে 2000 টাকা। যেহেতু সাপ্লাইজের ঘর আছে আবার অ্যাকাউন্টস পেয়েবলেরও ঘর আছে, এই জন্য আমরা নামটা দেই নাই, কারণ এইটা দিয়ে ইন্ডিকেট করতেছে কে ডেবিট, মানে লেনদেনটা কি হয়েছে। পারচেজ গুডস, গুডস কিনছে 20,000 টাকা, পণ্য কিনছে, হ্যাঁ, রাহুল ট্রেডার্স এর কাছ থেকে। তাহলে রাহুল ট্রেডার্স এর কাছ থেকে কিনছে, জার্নালে কি ছিল অ্যাকাউন্টস, এই সরি আমাদের আরেকটা ঘর কই না, ঠিক আছে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি কিনছে, তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট বা পারচেজ ডেবিট, আর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এরপরে আমাদের পরের এন্ট্রিটা কি ছিল, 14 তারিখ গুডস পারচেস ইন ক্যাশ। 14 তারিখে আসবে না, কারণ নগদে পণ্য কিনছে। 16 তারিখ আসবে, কারণ ইকুইপমেন্ট কিনছে, মাল্টি কলাম ক্যাশ, মাল্টি কলাম পারচেজ জার্নাল বলছে, এই জন্য আমরা ইকুইপমেন্টও শো করবো 2700 টাকা, 27,000 টাকা। এখন 27,000 টাকা, ইকুইপমেন্টের এখানে ঘর নাই, জন্য এখানে আদার্স দিয়ে একটা ঘর দিতে হবে ডেবিটের দিকে, ইকুইপমেন্ট 27,000 টাকা। এরপরে পারচেজ গুডস ফ্রম রিমা ট্রেডার্স, রিমা ট্রেডার্স কাছে 2,000 টাকার পণ্য কিনছে, তা রিমা ট্রেডার্স এর নাম আমরা এখানে দিব, রিমা ট্রেডার্স। 25 তারিখ কত টাকার পণ্য ছিল, রিমা ট্রেডার্স এর আগে মানে ফার্নিচার বাদ করে গেছে না, হ্যাঁ ফার্নিচারটা বাদ করে গেছে। ফার্নিচার পারচেজ অন অ্যাকাউন্ট টাকা 8,000, 8,000 টাকা ফার্নিচার কিনছে, যে 8,000 টাকা ফার্নিচার কিনছে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ফার্নিচার অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, ফার্নিচার ডেবিট 8,000 টাকা। এরপরে রিমারটা বলতেছিলাম, রিমার কাছ থেকে পণ্য কেনা হয়েছে, তাহলে রিমার ঘরের অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবলের ঘরে 2,000 টাকা বসবে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ঘরে 2,000 টাকা বসবে। গুডস রিটার্ন ওর টাকা 1,000 ফ্রম শিহাব, হ্যাঁ শিহাব স্টোর। তো এখানে শিহাব স্টোরের কাছে পণ্য ফেরত দিয়েছে, 29 তারিখও আসবে না, কারণ এটা আমাদের ক্রয় ফেরত। ঠিক আছে, সাপ্লাইজ পারচেস কিনছে 5,000 টাকা, তো সাপ্লাইজ 5,000 টাকার কিনছে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, আর হলো সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ক্রেডিটের ক্রেডিটের আইটেম একটা দেখে এটাকে আগে রেখে বাকি সবাই ডেবিট গুলো সব পরে রাখছে, তুমি চাইলে এটাকে পরেও রাখতে পারো। ঠিক আছে, বুঝতে পারছি। এই ছিল আমাদের 23 নম্বর, এই হলো আমাদের এই চ্যাপ্টারের শেষ অঙ্ক ছিল। তোমাদের কাজ দিচ্ছি আমি দুইটা, 21 এবং 22 নাম্বার। ঠিক আছে।